ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমরা নির্ভয়ে যে কথা বলতে পারছি এটাই 5ই আগস্টের যে জুলাই বিপ্লব ঘটেছিল সেইটার অন্যতম অন্যতম কম্পোনেন্ট। যারা বোঝেন না, যে এই সরকারি কর্মচারীরা বোঝেন না যে এখন আমরা নির্ভয়ে কথা বলি, কিন্তু অযৌক্তিক কথা না, বা কারোর পারপাস সার্ভ করার কথা না, বা নিজেকে খুব বুদ্ধিমান মনে করে এক ধরনের পারপাস সার্ভের কথা বলে মূল ঘটনাকে ডান থেকে বামে নিয়ে আনা। আমরা আসলে যাহা প্রয়োজন, ঠিক সাংবাদিকতার লেন্সে যেটা প্রয়োজন সেইভাবে কথা বলার চেষ্টা করছি। আমাদের অনেকের মেধা একটু কম হতে পারে, অনেকের মেধা একটু বেশি হতে পারে, অনেকে একটি ঘটনাকে 4, 5, 8, 10 ভাবে ব্যাখ্যা করতে পারেন, আবার অনেকে একভাবেই ব্যাখ্যা করতে পারেন। এটি তার ব্যাপার, কিন্তু আমাদের ইন্টেনশনটা সৎ। সেই ইন্টেনশন নিয়ে আমরা নতুন বাংলাদেশ, অর্থাৎ নতুন বাংলাদেশ বলতে নির্বাচিত সরকারের বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের আজকের বিষয় নতুন সরকারের চ্যালেঞ্জ। নতুন সরকারের চ্যালেঞ্জ বলতে আমি মানে আমার জায়গা থেকে আমি কথা বলছিলাম যে মন্ত্রিসভায় কে হচ্ছেন মন্ত্রী, মির্জা ফখরুল কোন মন্ত্রণালয় পাবেন, মির্জা আব্বাস কোন মন্ত্রণালয় পাবেন, আর কেন ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হবে না, কেন করা হবে না, এইটা আসলে আমাদের প্রেডিকশনের কাজ না। আসলে এই কারণে আমি এই আলোচনাটা যাব না, তবে নতুন সরকারের চ্যালেঞ্জ কি এই আলোচনাটায় যাব আমরা। আমাদের সঙ্গে রয়েছেন মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, সাবেক সহ সম্পাদক, সুপ্রিম কোর্ট বার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং উইং কমান্ডার এম সালাউদ্দিন চৌধুরী, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক দিন পরে আপনাকে আমাদের পেলাম। আমরা যে আলোচনাটি করছিলাম মাহবুবুর রহমান, যে আমরা একটু হাইপোথেটিক্যাল কথা বলবো, কারণ এই সরকারের যে চ্যালেঞ্জ, এটি ওই নির্বাচনটি যেমন চ্যালেঞ্জ ছিল তার চেয়েও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই এই জায়গাটা আসবেন। দর্শক, শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গ্যাজেট প্রকাশ। 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। গণতান্ত্রিক বাংলাদেশে এখন সবাই মুক্ত, বলেছেন তারেক রহমান। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বিএনপি। নির্বাচনের সামগ্রিক ফলাফল মেনে নিয়েছে জামায়াত ইসলামী, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা আমির শফিকুর রহমানের। সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক, মন্তব্য বিশ্লেষকদের। সংস্কার, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা চ্যালেঞ্জের মুখে পড়বে নতুন সরকার। এবং জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় উচ্ছ্বসিত নেতাকর্মীরা বাড়ি বাড়ি চলছে শুভেচ্ছা বিনিময়। বিজয়ী নেতাদের কেউ কেউ যাচ্ছেন বিজিত প্রার্থীর কাছে। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে প্রশ্ন, কমেন্টের মাধ্যমে প্রশ্ন করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। মাহবুবুর রহমান খান, আপনি বিএনপির রাজনীতির সাথে, ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন দীর্ঘ সময়, এবং এরপরে পেশাজীবী হলেও আপনি এর রাজনীতিটা রাজপথে থেকে, মানে তৃণমূলের রাজনীতিটা বোঝেন। আমি নির্বাচন শেষ, ফলাফল প্রকাশ হয়েছে এবং কি হতে যাচ্ছে সরকারে সেই আভাসগুলো পাওয়া যাচ্ছে। আমি আপনাকে যেটি দিয়ে শুরু করতে চাই যে বিএনপি কি দীর্ঘ সময় যে এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতিতে কিন্তু তারা রাজনীতি করেছে, অস্বাভাবিক পরিস্থিতিতে রাজনীতি করার যেই ব্যাড এফেক্টটা পড়েছে, আসলে আমি জানি পড়েছে, কেন কি পড়েছে। যেমন আপনি যখন একই রকমের কারোর সাথে দীর্ঘ সময় থাকবেন, আপনার মধ্যে ওই একই রকমের ওই লোকের ট্রমাটাইজ হবেন। আপনি বিএনপি একটা ট্রমাটাইজ দল হতেই পারে 17 বছর আওয়ামী লীগের এই ফ্যাসিজমের দ্বারা। মানে বিএনপির মধ্যে কারোর মধ্যে মনে হতে পারে যে আওয়ামী লীগ যেটা করছে ওটাই মনে হয় আসলে রাষ্ট্র কাঠামোর ঘটনা, ওইটাই। অনেকের মধ্যে দেখা যেতে পারে সামনে যে তিনিও ওইভাবেই এগোচ্ছেন। এই জায়গাটিকে আপনি বিশ্বাস করেন কিনা, এরকম হতে পারে কিনা, আর এটাকে উত্তরণের পথ কি আসে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক সহ যারা দেখছেন তাদেরকে। আসলে আজকের যে জায়গাটাতে আমরা
দাঁড়িয়ে আছি। বলা চলে বাংলাদেশের আজকে বিএনপির চেয়ারম্যান তার বক্তব্যে বলেছেন যে বিজয়ের মাধ্যমে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মধ্যে জনগণ এবং বাংলাদেশের বিজয় হয়েছে। আজকে এই যে বিজয়টা হয়েছে এই বিজয়ে আমরা যে সময়টা বিগত সময়ে পার করেছি সেই সময়টার সবথেকে বড় ভিকটিম ছিলেন, সবথেকে বড় সাক্ষী ছিলেন এবং সবচেয়ে বড় এই সময়টায় ফেস করেছেন চ্যালেঞ্জগুলো তিনি আজকে আমাদের মাঝে নেই। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আসলে আমাদেরকে অন্য একটা উচ্চতায় নিয়ে গেছেন রাজনীতিটাকে। এই বিএনপির যে সংগ্রাম ফেসিবাদ বিরোধী সেই সংগ্রামটাকে তিনি যেভাবে ফেস করেছেন, নিজের জীবনকে দেশের এবং দেশের মানুষের জন্য সর্বোচ্চ পর্যায়ে স্যাক্রিফাইস করেছেন, পারিবারিক জীবনকে, ব্যক্তিগত জীবনকে। সুতরাং উনি আজকে আমাদের মাঝে নেই, এটা আমাদের জন্য কষ্টের, দুঃখের। উনি থাকলে আজকের দিনটা উনিও সবচেয়ে খুশি হইতেন, আমরাও সবচেয়ে খুশি হইতাম। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আসলে আপনি যেটা বলেছেন যে একটা ফেসিবাদী যে শাসন ব্যবস্থা ছিল সেই জায়গাটা তো একদিনে তৈরি হয়নি। একজন শাসক চাইলেই ফেসিস্ট হয়ে উঠতে পারে না। তাকে ফেসিস্ট হওয়ার জন্য তার যে আনুষঙ্গিক জায়গাগুলো আছে, ধরেন বিচার বিভাগ, আমাদের প্রশাসন, আমাদের পুলিশ, আমাদের সংবাদ মাধ্যম, আমাদের সাংবাদিকতা, আমাদের আইনজীবী, এই যে আনুষঙ্গিক জায়গাগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি সহযোগিতা কাউকে না করে তাহলে কিন্তু তার পক্ষে ফেসিস্ট হওয়াটা কঠিন। তো এই ব্যক্তিগত লাভের জন্য, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের এইটার একটা যে অভ্যস্ততা, এই যে দীর্ঘদিন যাবৎ তারা একটা তোষামদির রাজনীতি, ব্যক্তিগত স্বার্থ হাসিলের রাজনীতি করেছে, সেই জায়গাটা থেকে 17 বছরের এই দীর্ঘ প্র্যাকটিস থেকে বের হয়ে এসে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জন্য কাজ করার মানসিকতা তৈরি করাটা একদিনে হয়ে উঠবে না। যে সাংবাদিক দীর্ঘ 17 বছর রাজনৈতিক তোষামদি করেছে, সরকারকে তোষণ করেছে, যে প্রশাসন সরকারকে তোষণ করেছে, যে বিচারক 17 বছর সরকারকে তোষণ করেছে, এটাই সাংবাদিকতা, এটাই চাকরি, এটাই আমার কাজ, সেই জায়গা থেকে হুট করে একদিনে বের হয়ে আসাটা কঠিন। যে কারণে দলীয় যে মানসিকতাটা বা সরকারি দলকে তোষণ করার যে মানসিকতা, সেই জায়গাটা থেকে আমাদেরকে বের হতে হলে অবশ্যই কঠিন চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে এবং সেটা একটা বড় রকমের চ্যালেঞ্জ। কারণ এই রাষ্ট্রকে সরকার দলের পরিবর্তে বা কোনো ব্যক্তির পরিবর্তে এই দেশের এবং দেশের জনগণের হয়ে উঠতে হবে। এবং আপনি আজকে অলরেডি আপনি নির্বাচনের পরবর্তী না, আপনি 25 তারিখের পর থেকে, বা যদি ধরে আমরা আরও পিছনে যাই 5ই আগস্টের পর থেকে বিএনপির চেয়ারম্যান সাহেব যে ধরনের বক্তব্য দিচ্ছেন দেশ এবং জনগণকে নিয়ে, তার চিন্তার মধ্যে দলীয় চিন্তার ঊর্ধ্বে উঠে উনি কিন্তু আজকে বলেছেন যে কোনো রকম ছাড় হবে না যদি কোনো জায়গায় অন্যায় হয়, কোনো জায়গায় অনিয়ম হয়। উনি তো বিএনপির প্রধানমন্ত্রী না, উনি বাংলাদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওনার আজকের যে বক্তব্য যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি দেখবেন সেই চরিত্রটা তার ফুটে উঠেছে। এবং হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য অপোজিশন লিডার অলসো। তিনি বাংলাদেশের 51টা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ঐক্যই আমাদের শক্তি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে। অর্থাৎ তিনি বলেন নাই যে আমার দল বাংলাদেশকে এটা দিবে বা আমার দল এগুলো সব করবে। তিনি বলেছেন আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের দল যেটা দিয়েছে, যে ইশতেহার দিয়েছে, সেটা ধাপে ধাপে আমরা বাস্তবায়ন করব। কিন্তু সেই বাস্তবায়নের জন্য বাংলাদেশের সামগ্রিকভাবে যারা আছে সবার সহযোগিতা দরকার, সবার পাশে থাকাটা দরকার। অবশ্যই বিরোধী দল তার বিরোধী দলীয় রাজনীতিটা করবে, কিন্তু রাজনীতিটা করতে হলেও এই যে একটা জনগণের জন্য যে কাজটা করা, সেই কাজে তাদের পজিটিভ ভূমিকাটা থাকতে হবে। বিরোধী দলীয় নেতা যিনি হবেন, আমরা সম্ভাব্য বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান প্রথম ভাষণে এটি বলেছেন যে ঠিক এই মুহূর্তে আমরা আসলে গঠনমূলক বিরোধী দলের কাজ করতে চাই।
আমি কমান্ডার সালাউদ্দিনের কাছে কথা বলছি দীর্ঘ ৩৬ বছর পরে। এটা আমাদের নারীবাদী বন্ধুরা অন্যভাবে নেবেন কিনা আমি জানি না, কিন্তু আসলে বাংলাদেশ দীর্ঘ সময় পরে তাদের নেতৃত্বে পুরুষ সরকার প্রধান এবং পুরুষ বিরোধী দলীয় প্রধান পেলেন। এটা একটা মনস্তাত্ত্বিক এক ধরনের চাপ এবং পরিবর্তন। চাপ বলতে আমি এটা নেগেটিভ চাপের কথা বলছি না, এইটি একটি যেমন বিষয়। আরেকটি বিষয় হলো ঠিক এই সরকার, যেটা আমরা যদি বলি যে আমরা অনেক সময় বলি যে গরিবের বউ সবার ভাবি, তো আমাদের ছোট দেশের সার্বভৌমত্ব আসলে ওরকম, যে এর আগের যে সরকার ছিল তার সরকার পরিচালনাটা যদি আপনি ভাবেন খুব সহজ ছিল, কারণ তিনি একজনকে প্রভু মেনে নিয়েছিলেন যে ভাই তুমি আমাকে রক্ষা করো, এবং তিনি দেশ রক্ষার জন্য বলেন নাই, তিনি তাকে রক্ষা করার জন্য বলছিলেন। এখন সেরকম নাই, কিন্তু কোনো কোনো জায়গায় হয়তো বা আছেন, কিন্তু তারা প্রকাশ্য না। যদি এই সরকারের ভুল জায়গায় পা দেয়, তারা কিন্তু সেই ভুলটাকে সামনে নিয়ে চলে আসবে, সেখানে পাশে দাঁড়ানোর জায়গা নেই। তার মানে এই বলছি না যে কোনো দেশকে আমার প্রভু হিসাবে মানতে হবে, আমরা দীর্ঘ চর্চার বাইরে আছি। আমি বোঝাতে পারছি কিনা, কারণ এটা এমন একটা পরিস্থিতি, এটার সেই জায়গা থেকে বা বিএনপিকে তার মন্ত্রী পরিষদ কেমন হওয়া উচিত। যেমন আমাদের একজন অর্থমন্ত্রী বলতেন ভারতকে বলেছি আমাদেরকে রাখতে, তিনি বলেছেন আমাদের প্রধানমন্ত্রী নারী এবং ভারতের প্রধানমন্ত্রী পুরুষ, এটা জেনেও তিনি বলেছেন আমাদের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এই ধরনের বালখিল্য এবং অযৌক্তিক এবং ফাউল বাক্য, ফাউল শব্দটি ব্যবহার করলাম, এগুলো আমাদের পররাষ্ট্রমন্ত্রীরা ব্যবহার করেছেন, তা আমি জানি না কেন করেছেন তিনি। বিএনপিকে যদি পররাষ্ট্রমন্ত্রী কাউকে দিতে হয়, কোনো ব্যক্তি না, আমি সেই ব্যক্তির কত যোগ্যতার দরকার আছে, বা কেমন কোন মানুষকে নিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমি এই বক্তব্যে যাওয়ার আগে একটু ধন্যবাদ দিতে চাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে, যারা একটা মানে সকল শঙ্কা, সকলের সমালোচনা, বিদ্বেষমূলক মন্তব্য যেতে পারছেন, সবকিছু শেষ করে একটা অসাধারণ নির্বাচন দিয়েছেন। প্রায় 17-18 বছর পর আমি ওদের এরকম ফেস্টিভ মোডে নির্বাচন আমরা বাংলাদেশে অনেকদিন দেখিনি। যদি আমরা এই সরকারকে অনেক সমালোচনা করেছি, সন্দেহ করেছি, ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব 1.5 বছর সময় চেয়েছেন, এটা আরো বর্ধিত হবে, এক্সটেন্ড হবে, তার নির্বাচনের পরে শুনছিলাম যে আসলে সে যাবে না, এটা করবে সেটা করবে। ইভেন আমি আমার সহকর্মী যারা আছে অবসরপ্রাপ্ত বা সার্ভিং, তাদের সাথে আমার অনেক যুক্তিতর্ক হতো। আমি বলতাম যে ভাই দেখো, উনি তো প্রথম দিন থেকেই বলছে 1.5 বছর সময় ম্যাক্সিমাম লাগতে পারে, এই সময়টুকু দাও, যদি এর বাইরে যায় তখন আমরা সমালোচনা করি। তো যাই হোক, আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই ডক্টর ইউনূস এবং তার টিমকে, যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বহু বছর পর বাংলাদেশে, এবং উল্লেখযোগ্য কোনো সহিংস ঘটনা ঘটেনি, যেটা মানে পয়েন্ট টু নোট। তো ওনার এই সরকারকে মানে বর্তমান সরকারকে ধন্যবাদ দিয়ে আমি আপনার প্রশ্নের উত্তরে আসতে চাই। দেখুন, আপনি কিন্তু আপনার প্রশ্নের মাঝে উত্তরটা দিয়ে দিয়েছেন। সেটা কি, যে কোনো একটি দেশকে যদি প্রভু মেনে আমার সাথে প্রভু মানতে হয়, তার পরিণতি কি হয় সেটা 5ই আগস্টে কিন্তু দেখা গেছে। সেই প্রভুরা কিন্তু তাকে রক্ষা করতে পারেনি, দলবল নিয়ে সেই প্রভু দেশে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, এবং তাদের রাজনৈতিক অবস্থানটা এখন শোচনীয় অবস্থায় আছে, ঠিক আছে। এবং মানুষ ধীরে ধীরে হয়তো যদি এখন যে সরকার আসছে, নির্বাচিত সরকার যারা গঠন করবেন, তারা যদি এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এবং রেফারেন্স নিয়ে তারা যদি ভালো কিছু করতে পারে, তাহলে ধীরে ধীরে তারা এই জনগণের আস্থাটা অর্জন করতে পারবে। এবং আমার মনে হয় যে এই ফ্যাসিস্ট যে সরকার চলে গেছে, বিগত সরকার, তাদের রাজনৈতিক যে প্রভাব প্রতিপত্তি ধীরে ধীরে কমে যাবে, আনটিল তারা নিজেকে সংশোধন করে নতুনভাবে আবির্ভূত হয়। এটা একটা পয়েন্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছেন, পররাষ্ট্র নীতি যে কোনো দেশের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। আমি দুটো বিষয় আলাদা করে বলি, এটি মাহবুব রহমান খান আরো ভালো বলতে পারেন। পররাষ্ট্র নীতি আপনার আছে, কিন্তু সেই নীতি বাস্তবায়নের জন্য যে ব্যক্তিটা লাগে, সেই জায়গাটা এবং সেই ব্যক্তির, তিনি অনেক পড়ালেখা জানেন, অক্সফোর্ড থেকেই পড়ে আসছেন, কিন্তু সেই জ্ঞানটাকে আবার বাস্তবায়ন রূপে না, মানে জ্ঞানটাকে আবার ফলিত অবস্থায় আনা, এইগুলোর কিন্তু চুলচেরা বিশ্লেষণ আছে। এইটা সব কিছু মিলানো কিন্তু খুব টাফ। রাইট। দেখুন,
পাঠ্যপুস্তক একাডেমিক ডিগ্রি তো অনেকেই আমরা নিয়ে আসতে পারি, বাট তার সাথে বাস্তবে যে বাস্তবায়ন যে ক্ষমতাটা, সেটার জন্য দরকার আপনার প্রচুর পরিমাণের অভিজ্ঞতা, বিশেষ করে এই যে পররাষ্ট্র নীতি বা নীতি প্রণয়ন করা এবং সেটা বাস্তবায়ন করা, এটা খুব কঠিন একটা কাজ। ঠিক আছে, আপনার একজন পররাষ্ট্রমন্ত্রীকে চলনে বলনে কথাবার্তায় চিন্তাধারায় সমস্ত কিছুতে ওইরকম কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন হতে হবে এবং অত্যন্ত প্রজ্ঞাবান হতে হবে। ঠিক আছে, আমরা যদি মনে করি না ঠিক আছে আজকে আমার পাশে একজন বন্ধু হ্যাঁ, আমার 17 বছরে আমার দলের জন্য অনেক খেটেছেন উনি পররাষ্ট্রমন্ত্রী, দিয়ে দিই আমি তাকে। না, এটা 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 এক ধরনের বালখিল্যতা হবে, কারণ এটা এমন কিছু না যে ঠিক আছে একটা ছোট বাচ্চা একটা কিছু পছন্দ করেছে আমার আদরে কেউ আমি একটা কিনে দিয়ে দিলাম। ইটস নট লাইক দ্যাট, ইট উইল নট ওয়ার্ক লাইক দ্যাট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট যেটা আপনি মেনশন করলেন, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় না, অন্যান্যগুলো, বাট না, আমরা অন্যগুলোতেও আসবো। ফরেন মিনিস্ট্রি ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, যেটাকে আপনাকে খুব সিজনড না হোক, মানে খুবই প্রফেশনাল ডিপ্লোমেট আমি যেটা চাচ্ছি আপনার কাছ থেকে যে আমাদের এই নতুন বাংলাদেশের জন্য আরো ফরেন মিনিস্ট্রিটি বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ বাংলাদেশ কিন্তু একটা রূপান্তরের মধ্যে আছে। 5ই আগস্টের পরে কিন্তু অনেক ধরনের রূপান্তর ঘটেছে। ডক্টর ইউনূস সাহেবের সরকার কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায়, আমি সরাসরি বলি, আমাদের পাশের রাষ্ট্র বহুভাবে আমাদেরকে অস্থিরতা, সর্বশেষ উদাহরণটা আনতে পারেন আইসিসি। জি, এই যে আইসিসি ক্রিকেটের যে ঘটনাটা ঘটালো, এটা তো আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে ইন্টেনশনাল একদম একদম পারপাসফুলি এটা করেছে। তো যাই হোক, এটা হ্যান্ডেল করা হয়েছে, আবার তারা ফিরে এসেছে, এই জন্য ভারতকে ধন্যবাদ। অফকোর্স আমরা তো সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা পারি, এই যে আমরা পারি যে এই যে স্পৃহাটা জেগে উঠেছে এই পরিবর্তিত বাংলাদেশে, এটাকে ধরে রাখাটা হবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি কাজ সকলের জন্য। আমি এটা জানতে চাচ্ছিলাম যে একজন যে এই ধরনের একজন ব্যক্তির জায়গাটা, কিংবা অতীতে এরকমের পররাষ্ট্রমন্ত্রী কাউকে আপনার পছন্দ হলে বা পৃথিবীর অন্য কোনো দেশের কাউকে, যে আমরা একটা অবয়ব জানতে চাই যাতে সরকারের সুবিধা হয় আপনার কথা থেকে। যে আমি মনে করি যেমন ধরেন বিগত, আমি যদি বিএনপি সরকারের আমলের ইয়াতে যাই, আমাদের রিয়াজুর রহমান সাহেব ছিলেন একজন সিজন ডিপ্লোমেট, পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন। তারপরে আপনি মনে করেন যে এই যে আপনি ডক্টর খলিলুর রহমান সাহেব যে উপদেষ্টা আছেন, মানে কি হয় কি আপনার একাডেমিক ডিগ্রি তো লাগবেই, মানে পড়াশোনা তো লাগতেই হবে, আপনি আন্তর্জাতিক সম্পর্ক এইসব ব্যাপারে, তারপরে জিও পলিটিক্যাল যেই আপনার নিরাপত্তার যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে নলেজ থাকতে হবে, বা সেই নলেজটা ট্রান্সফর্ম করা বাস্তবায়ন করা, সেইটুকু যোগ্যতা, কর্মদক্ষতা এবং ক্যাপাবিলিটি থাকতে হবে একজন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পেশাদার ফরেন ডিপ্লোম্যাটসদের সাথে আপনার লবিংও থাকতে হবে, যেটা আপনি কোনো মতেই পড়ালেখা বা জ্ঞান গরিমা দিয়ে হবে না, সেটা দিয়ে হবে না। আপনাকে ইট ইজ এ লং প্রসেস। এই আমি এবার মাহবুব রহমানের কাছে আসবো। আমাদের আরো এর চেয়েও গুরুত্বপূর্ণ যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করছি, আমি শব্দটা আবারও ভুলে গিয়েছি, যে তার ফলে আমাদের কনস্টিটিউশনটা কি হবে, সেই কনস্টিটিউশনটা আমরা আবার চেঞ্জের মধ্যে যাব। এখানে আইন অনেক বড় ফ্যাক্টর। আমাদের আইনমন্ত্রী কেমন হওয়া উচিত? আমরা এর আগে দেখেছি যে একজন আইনমন্ত্রীকে শুধু নিয়োগ দেওয়া হয়েছিল যে আপনি শুধু ওই আদালতটা পরিচালনা করে এদেরকে ফাঁসি দিবেন। আমরা পারতপক্ষে এভাবে দেখেছি তাকে, আমি নাম বলবো না, তার প্রতি শ্রদ্ধাও রাখছি, যে হয়তো বা তিনি রাজনৈতিকভাবে সেই কাজই করেছেন। আমরা এমন আইনমন্ত্রীকে দেখেছি যে তিনি তিনি যখন পেশাদার আইনজীবী ছিলেন, তিনি তখন যথেষ্ট সততার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনি যেই আইনমন্ত্রী হয়ে গেলেন, তিনি একদম সব লেবাস ছেড়ে দিয়ে নগ্নভাবে মানে লেজুর বৃত্তির জায়গায় দিয়েছেন। আমরা যেটা জানি যে আইন মন্ত্রণালয়টা একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এবং আমরা দেখেছি যে আইনমন্ত্রী প্রধান বিচারপতির উপরে উঠে গিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে। আসলে গতানুগতিক যে কাজগুলো থাকে সাধারণ সরকারের সময় বা অন্যান্য সময় যে আইনমন্ত্রীদের কাজ ছিল, সেই জায়গা থেকে এবারের যে সময়টা আসবে, মানে অর্থাৎ আগামী যে টার্মটা, এই টার্মে যিনি আইনমন্ত্রী হবেন তার জন্য বেশ কিছু এক্সট্রা চ্যালেঞ্জ থাকবে। ধরেন সংবিধানে জুলাই সনদের যে বিষয়গুলো আছে, সেই জায়গাটা থেকে কতটুকু ইনকর্পোরেটেড হবে আপনার সংবিধানে। এরপরে আপনার জুলাই সংক্রান্ত যে অপরাধগুলো ঘটেছে, সেই অপরাধগুলোর বিচার এখনো চলমান আছে, আপনার ট্রাইব্যুনালে নির্বাচিত সরকারের হাতে যাচ্ছে। সো আইনমন্ত্রীর জন্য এই দুইটা চ্যালেঞ্জ তো থাকবে। আপনি জানেন সুপ্রিম কোর্ট সচিবালয় আলাদা হয়েছে, অর্থাৎ পুরা বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টা আসছে।
যেখানে গত 17 বছর বিচারকরা ফরমায়েশি রায়, আনুগত্য রায় এগুলো দিয়ে অভ্যস্ত ছিলেন। বিরোধী দলীয় নেতাকর্মীদের সাজা দিতে পারলে এটাও পুরস্কৃত ছিল যে হতেন। সবচেয়ে ফরমাইশি রায় দেওয়া বিচারককেও আপনি- তার প্রভু মানে দেশ থেকে বের করে দিয়েছে। খুব আশ্চর্যজনক হবেন যে দেখেন মানে যে কথা আমি এর আগে বলছিলাম যে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া আমাদের এই 17 বছরের ফেসিবাদী শাসনামলে যে সময়টা ফেস করেছেন, সেখানে তার উপরে যে বিভিন্ন রকমের নির্যাতন হয়েছে তার অন্যতম একটা মাধ্যম ছিল এই বিচার বিভাগ। সপ্তাহে 2 দিনও তাকে আদালতে হাজির হতে হয়েছে অসুস্থ থাকার পরেও। এরপরে ফরমায়েশি রায় হয়েছে, তাকে 5 বছরের সাজা দেয়া আছে বিচারিক আদালত থেকে, সেটাকে আবার দ্বিগুণ করা হয়েছে সুপ্রিম কোর্টে এসে, যেটা আপনার নজিরবিহীন। একেবারেই নজিরবিহীন। এবং কোনো সাধারণত কোন যখন গ্রাউন্ডেই তিনি মানে প্রধানমন্ত্রী হিসেবে পাননি, তিনি বয়স্ক নারী মহিলা হিসেবে- আমি পুরো মামলাটা আমি কভার প্রধানমন্ত্রী করেছি, এই জন্য এই দেখেছি। বিষয়গুলোতে এসে যখন জামিনের বিষয়টা বিবেচ্য হওয়ার কথা, তখনও আদালত কিন্তু সেটা বিবেচনায় নেয়নি। তো এই যে একটা আপনার দলীয় বিচার বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছিল বিরোধী দলীয় নেতাকর্মীদের, এবং আপনি জানবেন যে রাতের বেলাও বিচার হয়েছে 2024 সালে বিরোধী দলীয় নেতাকর্মীদের সাজা দেওয়ার জন্য। 5 দিন 6 দিন একদিনে মামলা শেষ করে দেওয়া হয়েছে। শত শত বিএনপির নেতাকর্মীদের সাজা দেওয়া হয়েছে। মানে তো মার্শাল এগুলো- কোর্টেও এমন হয় না। এই যে একটা ঘটনা, এবং আপনি দেখছেন পত্রিকা নিউজ হয়েছিল যে মোমবাতি জ্বালিয়ে বিচার মোমবাতি কাজ জ্বালিয়ে, পরিচালনা করছেন বিচারক। তো এইভাবে বিচারকরা দলীয়করণের মধ্যে ছিলেন গত 17 বছর। সেই বিচারকদেরকে আবার তাদের মানসিক জায়গা থেকে আবার একটা নিরপেক্ষ বিচারের জায়গায় নিয়ে আসা, আরেকটি বিষয় এটা আমার অনেক মনে বড় পড়ছে, একটা আমি চ্যালেঞ্জ। এই কাজগুলো- অনেক গিয়েছি যে বিচারক বলতেন যে আচ্ছা ঠিক আছে আসছি বলে তিনি তার খাস কামরাকে যেতেন, তারপরে সে রায় বলতেন। আমরা শুনেছি সেটি ফোনে বলে দেওয়া হতো, এরকম ঘটনাও ঘটেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। এবং আশ্চর্য দেখবেন, আপনার একটা ছবির কথা মনে আছে কিনা যে সজীব ওয়াজেদ জয় একটা মামলায় সাক্ষী দেওয়ার জন্য, তাকে হত্যা চেষ্টা মামলায় সাক্ষী দেওয়ার জন্য কোর্টে গেছেন, এবং ওই কোর্টের বিচারক তাকে এগিয়ে দিচ্ছেন, গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছেন, এবং সেই ছবিটা পত্রিকাতে আসছিল এবং ওই সময় বেশ আলোচনা এসেছে। তো আসলে বিচার বিভাগ তো কতটা দলীয়করণ করা হয়েছিল এবং কতটা সরকারের যে মনতুষ্টি অর্জনের জন্য নিবেদিত ছিল, সেটা আমরা বিগত সময়ে দেখেছি। তো এই জায়গা থেকে আসলে নিয়ে আসাটা একটা বিষয়। আবার যেটা বললাম যে সাংবিধানিক যে বিষয়গুলো আছে, সেই জায়গাটা তো একটা বড় চ্যালেঞ্জের বিষয় আছে। কারণ আমাদের যে সংবিধানটা, জুলাই সনদটা, এবং সেই জায়গাটাতে বিএনপি কতটুকু করতে পারবে, যেমন বিএনপি অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া আছে জুলাই সনদে, এই সব মিলা এই জায়গাটাতে প্রচুর কাজের সুযোগ থাকবে এবং অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মতো, আপনি জানেন বিএনপি যখন এই আপনার জুলাই সনদ প্রণয়নের সময়টাতে কি প্রাণবন্ত আপনার ডিবেট হয়েছিল। যখন মিটিংগুলো হতো, সালাউদ্দিন সাহেব বিএনপির পক্ষ থেকে কিভাবে সাংবিধানিক ব্যাখ্যাগুলো, অন্যান্য ব্যাখ্যাগুলো, তর্ক বিতর্ক, এরপরে কিন্তু দীর্ঘ আলাপ আলোচনার পরে এটা হয়েছে। তো ওই জায়গাটাতে তো ওই ডিবেটটা আবার সংসদে হবে, ওই ডিবেটটা আবার অনেক জায়গায় হবে। সুতরাং আগামীর আইনমন্ত্রী যিনি হবেন, তাকে অনেক রকমের চ্যালেঞ্জ ফেস করতে হবে। প্রধানমন্ত্রী আগামীর যাকে নিয়োগ দিবেন, তিনি আরো ভেবে চিনতে সেই রকম চ্যালেঞ্জ মুখী কোনো ব্যক্তিকে নিয়োগ দিবেন, সেই জায়গাটাই তার হওয়া উচিত। হ্যাঁ, সেটা তো আসলে এটা তো এই মুহূর্তে একেবারেই চেয়ারম্যান সাহেবের না, চেয়ারম্যান সাহেবকে তো আমরা, ব্যক্তিগত আপনি পেশাজীবী হিসেবে, বিষয়, আমরা পেশাজীবী কিন্তু হিসেবে তার বাইরেও আমরা আলোচনা করতে পারি যে ওই ব্যক্তির গুণটা নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, আমরা কিন্তু ব্যক্তিকে নিয়ে আলোচনা না, করছি না। সেটাই। আর ওনার হচ্ছে কি, উনি দেখেন আপনি এই পুরো প্রক্রিয়াটাতে গত একটা বছর কিন্তু উনি এটা পুরোটা দেখেছেন, অবজার্ভ করেছেন। কারণ অনেক রকমের লিগ্যাল ব্যাটল এই দেড় বছরে ছিল, সেটা কিন্তু চেয়ারম্যান সাহেব পুরোটাই অবজার্ভ করছেন যে কাকে দিয়ে কি হবে বা কিভাবে তিনি এটা নিয়ন্ত্রণ করবেন। কারণ অনেকগুলো মন্ত্রণালয়ের মধ্যে আগামী এই সংসদের এই আইন মন্ত্রণালয় হবে খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় এবং অনেকগুলো চ্যালেঞ্জ সমৃদ্ধ, এটার উপরে নির্ভর করবে সরকারের অনেক কিছু। এই ক্ষেত্রে উনি অবশ্যই দলের সিনিয়র নেতারা আছে, উনি আছেন, ওনার অভিজ্ঞতা আছে, সব কিছু মিলে একটা ভালো আমরা এই হবে আশা করি। বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আমি বিরতি থেকে ফিরে যেটি আলোচনায় রাখতে চাই, পররাষ্ট্র নীতি নিয়ে তিনি সুনির্দিষ্ট কথা বলেছেন এবং বিএনপি চেয়ারম্যান আমাদের ভাবি প্রধানমন্ত্রী, তিনি সুনির্দিষ্ট কথা বলেছেন
এবং এই যে পররাষ্ট্র নীতি নিয়ে ভারত পাকিস্তান চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সেটিও বলেছেন দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করা হবে। এবং এর আগে তিনি বিবিসির সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার দেশের মানুষ যদি ভারতের সাথে শীতল সম্পর্ক চায় তাহলে আমাকে শীতল সম্পর্কই যেতে হবে, আর যদি উষ্ণ সম্পর্ক চায় তাহলে আমাকে উষ্ণ সম্পর্ক যেতে হবে। আমরা এই বক্তব্যগুলোর সঙ্গে একটু আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। আমি যে কথা বলছিলাম যে বিবিসির একটি এর আগে সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতের সাথে সম্পর্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখেছেন যে আজকে অধিকাংশ মানে ভারত থেকে যে সাংবাদিকরা এসেছিলেন আমাদের নির্বাচন কাভার করতে, তারা বিএনপি চেয়ারম্যানকে অধিকাংশরাই এই ভারতের সাথে তাদের সম্পর্কটা কী হবে। আরেকটি বিষয় বলি, ভারতের মিডিয়া তারা হয়তো বা আমাদের দিন বদলটা বুঝতে পারছেন না, তারা এখনও ওই এক ধরনের মানে ধোঁয়াশার মধ্যে আছেন। তারা প্রায়ই আমাদেরকে আমাদের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত সেটাও বলে দিচ্ছেন, আবারও ওইখান থেকে মিডিয়া বলার চেষ্টা করছেন। আমি জানি না মিডিয়ার ইয়েগুলো দেখেন কিনা, বিশেষ করে এনডিটিভি, তারপর বিভিন্ন পডকাস্ট আছে সেখান থেকে, এবং বাংলাদেশের কি করা উচিত সেটা তারা বলছেন, এবং বাংলাদেশের ভোটে কারা নেই আর কারা আছে সেটা নিয়ে তারা চিন্তা করছেন যে ভোটটা সুষ্ঠু সঠিক কি হয়েছে কিনা। আর তাবৎ বিশ্বের মিডিয়া একদিকে নিয়েছে। আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে ভারতের সাথে আমাদের ডিপ্লোমেসিটা কেমন হওয়া উচিত, আর ভারতের মিডিয়ার ঠিক আসলে আমাদের সাথে কি ব্যবহারে আসা উচিত, তারা আর কত বালখিল্য আচরণ করবে। মাহবুব রহমান খান বলতে পারবেন, আপনি আসলে পলিটিক্যালি বলবেন। পলিটিক্যালি বলবো, ভারত হচ্ছে আমাদের সব থেকে নিকটতম প্রতিবেশী দেশ এবং আমাদের বৃহৎ অংশ হচ্ছে ভারত দ্বারা পরিবেষ্টিত। এখন ভারতের জীবনধারা বা আমাদের জীবনধারা পারস্পরিকভাবে প্রভাবিত হয়, এটা ঠিক আছে, কিন্তু ভারত যদি মনে করে যে বাংলাদেশের রাজনীতি তারা নিয়ন্ত্রণ করবে বা বাংলাদেশের অর্থনীতি কেমন হবে, রাজনীতি কেমন হবে, ভারত কি মনে করে না বিশ্বাস তো সেটা আসলে আমি মনে করি ভুল হবে। এবং সেই রকমের আচরণ একসময় তাদের ছিল, তার খেসারত কিন্তু তারা দিয়েছে। এই বাংলাদেশের মানুষ প্রতিবেশী হিসাবে ভারতের প্রতি যতটুকু শ্রদ্ধাশীল থাকার কথা ছিল সেটা কিন্তু নাই। এর কারণ হচ্ছে ভারতের আচরণ। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হোক বা বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতাটা পুরোপুরি উপভোগ করুক, সেটা হয়তো ভারত চায় না। এই না চাওয়ার কারণে হয়তো সেইটার প্রতিফলনটা তাদের মিডিয়াতেও আসে। কিন্তু তারপরও বাংলাদেশে যেহেতু নতুন সরকার এসেছে, ভারত তার যে পূর্ববর্তী অবস্থান সেটাকে পুনর্মূল্যায়ন করতে হবে। ভারতকে তাদের দাবিদারি যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি সেটা বদলাতে হবে, কারণ এখানে অবশ্যই আমরা প্রতিবেশী হিসাবে সুসম্পর্ক থাকবে, তাদের সাথে আমরা শত্রুতা করব না, কিন্তু তারা যেভাবে চাইবে সেইভাবে আমরা চলবো বা আমাদের রাষ্ট্র চলবে, সেই চিন্তাটা আমার মনে হয় ভারতের বিগত সময় যেরকম ছিল সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। এটা তো প্রথম ধাপ হলো শেখ হাসিনাকে ফেরত দেয়া, ভারত দিবে? এটা এখন ভারত দিবে কিনা সেটা তো আপনার ধরেন পরবর্তী ধাপের বিষয়, একটা আলোচনা। এই সরকারও তো এই সরকার চাইবে, চেয়েছে, এই সরকারও চাইবে চাইবে অবশ্যই। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, শেখ হাসিনা নিজেই করে গেছে। এখন শেখ হাসিনা যদি ওইখানে থাকে, বাংলাদেশে যদি যেহেতু অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলায় তার বিরুদ্ধে সাজা হয়েছে এবং সামনে অনেকগুলো মামলা আছে, এবং ধারাবাহিকভাবে যদি বাংলাদেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, বাংলাদেশে যারা গুম খুনের সাথে জড়িত ছিল, তারা ভারতে আশ্রয় গ্রহণ করে এবং সেখানে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এবং ভারত যদি আমাদেরকে বা আমাদের দেশকে সেই সকল অপরাধীদের বাংলাদেশে না ফেরত পাঠায়, অবশ্যই ভারতের সাথে আমাদের সুসম্পর্কটা ওইভাবে থাকবে না। আমি ওই কমান্ডার সাউদের কাছে আসতেছি, একই প্রশ্ন। বেসিক্যালি ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কটা আমি এই আলোচনার জন্যই এনেছি যে এটি গুরুত্বপূর্ণ। ভারত তো নরেন্দ্র মোদী স্বাগত জানিয়েছেন, মমতা আরও এগিয়ে এসে বলেছেন যে তারেক ভাই উনি আরও আন্তরিকতার সাথে স্বাগত জানিয়েছেন। এখন ভারতের সাথে যদি এক ধরনের জায়গায় যখন যাবে এই সরকার, এটি নির্বাচিত সরকার, ভারতের কোনো কথা বলার সুযোগ নেই যে ইন্টারিম গভর্নমেন্টের জন্য তিনি যেমন আচরণ করছিলেন।
সেখানে এই সরকার যখন তাকে এটা তো সরকার চাইতেই হবে, কারণ তার হলো তার আইনগত জায়গা থেকেই, আজকে চেয়ারম্যান তাই বলেছেন, সেই পরিস্থিতিটা কি হতে পারে? আচ্ছা, আমি তার আগে বলি, আজকে সম্ভবত আমি একটা নিউজ ভিডিও ক্লিপ দেখলাম, অনেক জার্নালিস্ট এসছে, তো তার মধ্যে এক ইন্ডিয়ান জার্নালিস্ট আমাদের গয়েশ্বরচন্দ্র বাবুকে মানে প্রশ্ন করছেন যে হোয়াট উইল বি ইউর রোল ইন দ্য পার্লামেন্ট অ্যাজ এ হিন্দু ল মেকার। ঠিক আছে, আই থ্যাঙ্কিং, মানে আই মাস্ট থ্যাঙ্ক গয়েশ্বরদা যে উনি চমৎকারভাবে এটা হ্যান্ডেল করেছে। বলছেন আই এম নট এ হিন্দু ল মেকার, আই এম দ্য ল মেকার ফর এভরি সিটিজেন অফ দ্য কান্ট্রি। এই যে তারা যে ইন্টেনশন বা যে পারপাস নিয়ে প্রশ্নগুলি ছুড়ে দেয়, এগুলি হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি তারা এই প্রশ্নগুলো ইন্টেনশনালি করেন, মনে আমি করেন সেটাই যে বলছি আমরা যে- খুব বোকা, আমরা Right, এটা বুঝতে right. পারবো না। তো গয়েশ্বরদা যেটা বলেছেন, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ দিই। আমি আসার সময় দেখছিলাম এবং বারবার ভাবছিলাম যে দিস ইজ দি রিফ্লেকশন অফ দি পলিটিক্যাল ম্যাচুরিটি অফ এ পলিটিক্যাল লিডার, যেটা উনি শো করেছেন। তা আমাদের এই বিষয়গুলো প্রত্যেকটা পলিটিশিয়ানদেরকে কিন্তু খুব গভীরে যেতে হবে। পলিটিক্স তো একটা বিশাল ব্যাপার। আমরা তো ভাবি যে আমার পকেটে টাকা আছে, আমার লোকজন আছে, আমার নামে ক্যাম্পেইন করে পাশ করে যাব, সেই দিন কিন্তু বদলাচ্ছে। আপনাকে আপনার মেন্টালি আপনার প্রিপেয়ার থাকতে হবে, ডেপথ থাকতে হবে, লেখাপড়া জানতে হবে, সব কিছু মিলিয়ে যেতে হবে। তো এখন আপনি এখন যে এই ভারতের মিডিয়ারা শেখ হাসিনাকে এখনো খুব সুন্দর করে প্রধানমন্ত্রী বলছেন, তারপর তারা আউটস্টেড বলতে লজ্জা পাচ্ছেন, দ্বিধান্বিত, এগুলো করছেন। সেই জায়গা থেকে কিভাবে, মানে আসলে এই রিপার্টেশনটা কেমন হবে? বলছে কি, 1.5 বছর ধরে তো ওনারা বহুভাবে ট্রাই করেছেন, ন্যাক্কারজনকভাবে, একেবারে নগ্নভাবে বহু কত, আপনি আর সাংবাদিক জগতের, মিডিয়া জগতে মানে আপনি ভালো জানেন, ওনারা পেরে ওঠেনি। তার মানে এই না যে আমরা তাদের সাথে ঝগড়াঝাটি করতে যাব। আমরা করিও নি এবং থ্যাঙ্কস টু দি কারেন্ট গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। আমাদের যেটা করতে হবে, যেটা বিএনপি চেয়ারম্যান বলেছেন যে আমরা সুসম্পর্ক চাই, এবং সেটা একটা ন্যায্যতার ভিত্তিতে, একটা ন্যায্য হিস্সার ভিত্তিতে। এই কথাগুলো কিন্তু রেটরিক মনে হয় অনেক সময়, যে পলিটিক্যাল লিডার তো বারবার বলছে গত 54 বছর ধরে, বলার জন্য বলা। বাট এবার আমি বিশ্বাস করি তারেক রহমান না, সাহেব, গত 17 বছরে কোনো পলিটিক্যাল লিডার এটা বলেনি। না আমি বলছি যে ন্যায্য হিস্সার মাধ্যমে হবে। যখন কোনো আলোচনা হয়, ডায়লগ হয়, এই কথাটা কিন্তু পলিটিক্যাল লিডার বলে যায়, বলার জন্য বলা, আমি বলছি সেটা। কিন্তু এবার যেটা আমি বিশ্বাস করি যে এই নবনির্বাচিত যে সরকার গঠিত হতে যাচ্ছে, তার যে প্রধান হবেন, উনি সত্যিকার অর্থে মিন করে বলছেন যে আমরা একটা সুসম্পর্ক চাই, একটা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, কিন্তু ন্যায্যতার ভিত্তিতে। মানে আমাদের যেটা প্রাপ্য, আমাদের যে সম্মান, আমাদের যেটুকু দরকার, সেটুকু যেন আমরা আদায় করে নিতে যখন পারি। বাংলাদেশের ঠিক আছে? প্রধানমন্ত্রী হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত চাইবেন, তখন ভারত কি করবে? হ্যাঁ, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। ভারত, আমরা অ্যাপারেন্টলি যেটা দেখতে পাচ্ছি, ভারত তাকে সম্ভবত ফেরত দেবে না, চাইবে না, তখন আমাদের চাইবে না। ডিপ্লোমেসিটা কি? আমাদের যেটা থাকতে হবে, আমাদের কন্টিনিউয়াসলি এটাকে কিন্তু ফলো আপে রাখতে হবে। আমরা চেষ্টা করব, আমাদের 2বার বললাম, 3বার বললাম, দিল না, আমরা থেমে গেলে হবে না। বিকজ উনি কিন্তু আইনগতভাবে বাংলাদেশে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং উনি ফেরার। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস একটা, তাকে আশ্রয় দিয়ে এটা কি ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে? আমি জানি না, মাহবুব রহমান কি বলেন, এটা কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয় যে একটি দেশের আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আরেকটি চাওয়া হচ্ছে দীর্ঘ সময় কিন্তু দেওয়া হচ্ছে না? না, এটা আসলে যার অনেক রাষ্ট্র আছে। যদি ভারতের ক্ষেত্রে এটা ডিফারেন্ট, কারণ ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় একটা চুক্তি আছে, যে আমাদের দেশে যদি অপরাধী হয়, সেই ক্ষেত্রে অপরাধীদের তারা ফেরত দিবে, বা বাংলাদেশে যদি কোনো ভারতের অপরাধী এসে অবস্থান নেয় বা ভারত তাকে চায়, তাকে ফেরত দিবে। দিয়েছে, ঠিক আছে, এবং বাংলাদেশ কিন্তু দিয়েছে আমাদের সেই যে চুক্তি অনুযায়ী। অনুপ চেটিয়া কিন্তু দিয়েছে। তো এখন ভারত যদি তার চুক্তিটা, বাংলাদেশের সাথে যে চুক্তিটা করেছে, সেই চুক্তিটা না মানে, সেক্ষেত্রে তো অবশ্যই চুক্তি ভঙ্গটা হলো, বুঝছেন। এবং এটা আমরা বিশ্বাস যে ভারত তার যে পূর্ববর্তী দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে অনেকটা সরে এসেছে, এবং তারা এই সরকারকে, এই নির্বাচন পরবর্তী ফলাফলকে বা বিএনপির চেয়ারম্যানকে তারা অভিনন্দন জানিয়েছে, তারা বিভিন্নভাবে মমতা জানিয়েছে। অন্যান্য প্রেক্ষাপটেও বিগত বেশ কিছুদিন যাবতে আমরা মনে করছি যে তারা তাদের জায়গাটা থেকে সরে আসছে, বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়তো তারা চায়। আপনার এই আলোচনাটি আমি আরেকটু অন্যভাবে করব, বিরতিতে যেতে হচ্ছে। সেটি হলো যে যারা সুপার পাওয়ার আর যারা সুপার পাওয়ার হতে চায়, দে হ্যাভ
সেভারেল ক্যাটাগরিজ। কখনো তিনি ইগোতে থাকেন, কখনো তিনি আপনার সামনে এসে নতজানু হয়ে যাবেন, তার সমস্যাটা এটা ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসির সবচেয়ে কঠিন জায়গায়। আমেরিকা অনেক জায়গায় যে কিন্তু এমন একটা ভাব করে, যেন আমেরিকা যেমন আফগানিস্তান থেকে সে চলে গেল একটা ভাব দিয়ে, এটা কিন্তু সে একটা রিসার্চ করেই করছে। যে কিছু মানুষ বুঝলো যে আমেরিকাকে গালাগালি করলো, যে সে মনে করলো যে ওই গালাগালিটুকু শুনুক, সে অন্য একটা জায়গায় সিনক্রোনাইজ করে ফেললো এটা। তো ভারত যে বাংলাদেশের সাথে হঠাৎ করে খুব চমৎকার মানে ব্যবহার করছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে বেগম খালেদা জিয়াকে সার্বভৌমত্বের প্রতীক বলে তার একদিন আগেও বাংলাদেশের সার্বভৌমত্বের নিয়ে তিনি প্রশ্ন রাখত, এটি আসলে কতটুকু বিশ্বাসযোগ্য, আমি এই প্রশ্নে আসবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। মির্জাপুর জিরো আওয়ারে আমরা কথা বলছিলাম নতুন সরকারের চ্যালেঞ্জ, যদিও অনেক আলোচনায় আনার কথা ছিল, কিন্তু আসলে আমরা ভারতের সাথে ডিপ্লোম্যাসিটাই এত বড় জায়গা, সেই জায়গায় আনতে যাচ্ছি। যেটি আমি বলছিলাম যে বড় দেশগুলোর তাদের যেহেতু রিসার্চ বেশি, তাদের অনেক ধরনের ক্যাটাগরি আছে। তারা কিন্তু ছোট দেশের এই অভিজ্ঞতা এবং ক্যাটাগরির জায়গাটা খুব সীমিত। ছোট দেশের এই কারণে সীমিত, কারণ ওই ভারতকে কোথাও চীনের সাথে এক ধরনের ক্যারেক্টার নিতে হয়, কোথাও তিব্বতের সাথে, কোথাও পাকিস্তানের সাথে, কোথাও আমেরিকার সাথে। তো বাংলাদেশের জন্য এটা আবার এমনিতেই ভৌগোলিকভাবেই আমাদের জন্য আমাদের খালি ভারতকে নিয়ে চিন্তা করতে হয়। সেখানে ভারতের এই যে আচরণ, খুব চমৎকারভাবে উল্টে যাওয়া আচরণ, খুবই গুরুত্বপূর্ণ দেওয়া, ভারতের সরকারের গুরুত্ব দিচ্ছে, কিন্তু মিডিয়া এরকম বিভিন্নভাবে বলতে পারছেন, ডক্টর ইউনূসকে কটাক্ষ করছেন, জামাত ইসলামী আমাদের দেশের দল হওয়া উচিত কিনা সেই বুদ্ধি দিচ্ছেন। এই জায়গাগুলোকে আসলে কিভাবে দেখবে আগামী সরকারগুলো? আসলে দেখেন, ওই ডিপ্লোমেসির একটা কথা, ডিপ্লোমেসি ইজ নাথিং বাট দ্য আর্ট অফ পসিবিলিটিস। আপনার এটা কন্টিনিউয়াসলি এটা পারসিউ করতে হবে বিভিন্ন সেক্টরে। তো আপনি যেটা প্রথমে বললেন, যেই প্রসঙ্গটা আনলেন, সেটা হলো যে ভারতে একটা হ্যাংওভারে ভুগছে এখনও, যে 17 বছর কিন্তু আমি সোজা বাংলা যেটা বলি দাদাগিরি করা, যে আমার ফাইটার প্লেন কোন বেজে থাকবে, আমার ট্যাঙ্ক কটা কেনা হবে, বা আমার বিদ্যুৎ কেন্দ্র কোথায় হবে, সব কিছুই তারা এক ধরনের ওপেনলি, ওভারটলি বা কোভার্টলি কিন্তু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে আসছে এবং করেছে। যার ফলে ওই হ্যাংওভারটা এখন কাটেনি। ওরা এখনও ভাবছে যে এই যে একটা পরিবর্তন হয়ে গেছে, এটা তারা মেনে নিতে পারছে না। এখন তারা যখন দেখছে যে 1.5 বছর পার হয়ে গেল, তাদের যে ইন্টেনশন ছিল, তাদের যে এজেন্ডা ছিল, সোজা কথা রিইনস্টেট দি ফ্যাসিস্ট গভর্নমেন্ট, ওটা সম্ভব হয়নি এবং হবে না। যার ফলে তাদের কাছে কিন্তু একটা ব্যক্তির চেয়ে কিন্তু দেশের স্বার্থটা বড়। আপনি দেখবেন সরকার বদলাবে, বাট ফরেন পলিসিটা কিন্তু রিমেন সেম, দি ইন্টারেস্ট অফ দি ওন নেশন, ঠিক আছে? তো ওইটার উপর ভিত্তি করে তারা দেখছে যে না, এখন বাংলাদেশে নতুন সরকার একটা গঠন করতে যাচ্ছে, তাদের সাথে আমাদের সুসম্পর্ক না রাখলে ক্ষতি, তাদেরও ক্ষতি। আমরা যেরকম ক্ষতি হয় তারও কিন্তু ক্ষতি হয় না তা না। আপনি দেখেছেন যে তারা রাগ করে যখন শেখ হাসিনা চলে গেল, আমাদের ভিসা বন্ধ করে দিল। হ্যাঁ, আমরা গেলাম না। কলকাতার কিন্তু দোকানপাট সব বন্ধ হয়ে গেল, ট্যাক্সি চালকরা আমরা যাব না সেই সিদ্ধান্তও নেই। ঠিক আছে, আমরা বরঞ্চ ওইখানেও যে ইয়ে ছিল, ছোট সীমিত ইয়ে ছিল, রুগীরা যেতে চাইতো, কিন্তু উনি বন্ধ করে দেয়। আমি সেটা বলছি, আমরা যাবো না সেটা বলিনি, তারা বন্ধ করে দিচ্ছে, সেটা আউটকামটা কিন্তু তারাই সাফার করেছে। আমরা করেছি একদিক দিয়ে, বাট উই কুড ম্যানেজ সামহাও। তারাও সাফার করেছে অর্থনৈতিকভাবে, ব্যবসায়িক সব দিক দিয়ে। ওরাও ফিল করছে যে আসলে এই হোস্টাইল একটা অ্যাটিটিউড রাখাটা ঠিক না। ঠিক আছে, শেখ হাসিনা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমাদের দাসত্ব বরণ করেছে, তাকে আমরা আশ্রয় দিয়েছি, থাক এখানে। কিন্তু এখন নতুন সরকার আসছে, নতুনভাবে চিন্তা করতে হচ্ছে। বাট আমাদের পররাষ্ট্রনীতি যারা মানে তৈরি করবেন, বাস্তবায়ন করবেন, তাদেরকে যথেষ্ট ভারিক্কি হতে হবে, পরিপক্ক হতে হবে এবং অভিজ্ঞ হতে হবে। আমি বারবার বলছি, বিকজ উই আর ডিলিং উইথ নেভার দ্য বিগেস্ট কান্ট্রি ইন্ডিয়া, আমাদের তো আর চারপাশে কিছু নাই। এবং আরো একটা কথা আছে যে যিনি এতদিন আমাদেরকে মানে আমাদের উপর খবরদারি করেছেন, হ্যাঁ, এবং তার জায়গা থেকে ডিপ্লোমেসির, যেটাকে বলা হয় যে ডিপ্লোমেসির এক ধরনের এই অ্যাক্ট রিঅ্যাক্ট ড্রামা থাকে, যে তিনি এরকম একটা ড্রামা আপনি খেয়াল রাখবেন যে ট্রাম্প বলছেন 2 সপ্তাহ লাগবে এটা নিয়ে চিন্তা করতে, পরের দিনই সকালবেলা তিনি বোম্বে ফেলে দিচ্ছেন। অর্থাৎ তখন যিনি বলতেছিলেন যে 2 সপ্তাহ লাগবে, তখন ওই বিমানটা উড়ায় দিচ্ছেন তিনি। এটা তার ডিপ্লোম্যাটিক একটা সিস্টেম, যে তিনি 2 সপ্তাহের কথা বলে সবাইকে বিভ্রান্ত করে
যুদ্ধের মধ্যে এই ডিপ্লোমেসি খাটিয়েছে। তো তবে- বড় দেশগুলো এরকম বিভিন্ন খাটায়, সেখানে আমাদের দেশের বা এই নতুন সরকারের ঢালটা কি হবে? না, সেটা ওই যে- ভারত খাটাবেই বলছি না। না, আমি বলছি যে আমরা ধরে নিচ্ছি তাকে আমাদের একটা প্রতিবেশী, আমাদের সুসম্পর্ক বজায় রাখার জন্য যা কিছু করার করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের চিন্তা করতে হবে যে তাদের ইন্টেনশনটা কি, তাদের এজেন্ডাটা কি, তারা আসলে এই যে এখন একটা মানে কি বলে সদ্ব্যবহার করছে, খুব ভালো ব্যবহার করছে, এই যে এটা একটা কূটনৈতিক শিষ্টাচার, ধন্যবাদ অভিনন্দন জানিয়েছে বর্তমান নির্বাচিত দলের প্রধানকে। দিস ইজ ফাইন, এটা নর্মাল নর্মসের মধ্যে না, এটা পড়ছে, আমরা fine এটা বলছি। নর্মাল নর্মসের মধ্যে পড়ছে। বাট ব্যাক অফ দি মাইন্ড তারা কি চিন্তা করছে, তাদের রিসার্চিং কি ভাবছে, এটাকে কাউন্টার করার জন্য কিন্তু আমাদের ওইরকম ক্যাপাবল এবং এফিশিয়েন্ট একটা টিম লাগবে। আমাদের ফরেন পলিসিতে বলে, ইন্টেলিজেন্সে বলে, সব কিছু দিক দিয়ে আমরা বলে। একদম শেষ প্রান্তে মাহবুবুর রহমান খান, আপনার কাছে এটি আসবো। সেটি উইং কমান্ডার সালাউদ্দিন ভাই একটু বলেই ছিলেন, আমি সেই আলোচনাটা স্কিপ করেছিলাম, আপনার কাছে আসবো। আমাদের পররাষ্ট্রনীতি এখন কিন্তু একটু পশ্চিমা মুখের দিকে যাওয়ার এক ধরনের সম্ভাবনা দেখছি, এবং তিনি যে নামটা উচ্চারণ করেছেন এটি আমরা আলোচনায় দেখছি, খলিলুর রহমান। এটি উনি তো এখন এই সরকারের উপদেষ্টা নাকি এখন নিরাপত্তা উপদেষ্টা। উনি কি আসলে এই নতুন সরকারের সাথে কাজ করতে পারেন কিনা, আইনগত কোনো দিক আছে কিনা, এটিও যেমন জানতে চাই, নাকি মানে কিভাবে আসলে হতে পারে বা না হতে পারে, এটা সরকারের ডিসিশন, আমরা বলছি না। কিন্তু যেহেতু উনি কথাটা তুলেছেন, সেহেতু আমি জানতে চাচ্ছি যে না, উনি আমি- কিভাবে এই আমি সরি একটু ইন্টারাপ্ট করলাম। না, আমি ব্যক্তি হিসেবে খলিলুর রহমানের Particularly এক্সপেরিয়েন্সকে কোনো আমি রেফারেন্সটা দিলাম যে এই যে অভিজ্ঞতার ব্যাপারটা, জ্ঞানের ব্যাপারটা, না, আমরা পড়াশোনার সেই ব্যাপারটা, গুরুত্বের জায়গাটা দিয়েই আমরা না হয় আরেকটু এলাবোরেটলি sure. আলোচনা করি। Sure. না, ধন্যবাদ। আসলে এক আইনগতভাবে কাজ করতে তো কোনোই সমস্যা নেই। ধরেন এই সরকারেও যারা ছিল ইন্টারিম গভর্নমেন্টে, তাদের কেউ যদি এই সরকারে এসে মন্ত্রীও হয় বা আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়, তাতে সেটা কোনো প্রধানমন্ত্রী আইনগত চিন্তা প্রবলেম করলেই, নেই। মানে সরকার প্রধান এটা আইনগত কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে যে বর্তমান সরকারের সেদের রকমের ইচ্ছা, মানে যারা সামনে সরকার গঠন করবে তাদের সেরকম কোনো ইচ্ছা আছে কিনা। তারা যদি মনে করে যে এখানে কেউ ছিল যাদেরকে নিলে হয়তো সরকারের যাদেরকে নিলে আগামী দিনের নতুন efficient বাংলাদেশের একটা ডিপ্লোমেসিটা গভর্নমেন্টের জন্য লাগতে পারে, সেই চিন্তা নিতে পারে। করার তো সুযোগ আছে বা নিতেই পারে। আর সেটা বিএনপিতেও তো আসলে অনেক লোক আছে, পুরনো দল, অনেক অভিজ্ঞ দল। তারপরেও বিভিন্ন যেমন আপনি দেখবেন যে আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন যে জাতীয় সরকার না হলে সম্মিলিত সবাইকে নিয়ে চলার যে একটা, অর্থাৎ যারা আরেকটি যে কথা বলেছেন ক্ষেত্রে যে মেরিটোক্রেসিকে হ্যাঁ, সামনে আনা হবে। যেই এরিয়াতে আপনার এক্সপার্ট আছে, সেই ধরনের আমার মনে হচ্ছে এটা, আর আমি আমার ধারণা থেকে বলছি যে উনি আসলে একটা ইফেক্টিভ সরকার গঠন করার জন্য, যেহেতু ওনার সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ। আপনি দেখেন 17 বছরের ফেসিবাদী শাসনের পরে সব দিক থেকে আমাদের অর্থনীতি, এই যে আইনাঙ্গন বলেন, পররাষ্ট্রনীতি বলেন, তারপরে রাজনৈতিক অঙ্গন বলেন, শান্তি শৃঙ্খলা বলেন, প্রত্যেকটা জায়গাতেই আপনার চ্যালেঞ্জ আছে। এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য ইফিশিয়েন্ট লোক অবশ্যই দরকার, এবং তাদের তো মানে ক্যাপাসিটিটা সাধারণ যে ক্যাপাসিটি তার থেকে একটু বেশি হতে হবে, বিশেষ করে আন্তরিকভাবে যারা দেশের জন্য কাজ করবেন সেরকম। তো সেই ক্ষেত্রে উনি আসলে ওনার আমার যেটা মনে হয় যে বেশ চিন্তিত একটা, এবং খুব বলছেন যে ছোট পরিসরে একটা মন্ত্রিসভা প্রথমে করবেন, এবং সেটাও একটা আমার মনে হয় পরীক্ষামূলক একটা চিন্তা ভাবনা থেকেই যে সেটা দিয়ে কিভাবে রান করা যায় বা কতটুকু। এখানে একদম শেষ দিকে একটু প্রেডিকশন করি, আমাদের জনগণের এই নিউজ, এই সংবাদগুলো পছন্দ করে। আপনার কি মনে হয় যে কত সদস্যের হতে পারে? এটা অলরেডি একটা আলোচনা আছে, যেমন প্রথমে বলছে যে 20 সদস্য, 20 সদস্যের কারা কারা আছে? 25-20 এখানে তো সিনিয়র নেতা যারা আছেন তাদের অনেকেরই নাম হ্যাঁ, আছে। এটা তো আমরা সাধারণভাবে কিন্তু বলেছি যে এই মহাসচিব, এখন এটা- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল থাকবেন। এটা হচ্ছে একেবারেই, এখানে তো চমকও থাকবে, আমরা হয়তো জানিও না। চমক কেমন যেমন হতে আমরা পারে? হয়তো আমি ঠিক মানে ধরেন পররাষ্ট্রমন্ত্রী যেমন টেকনোক্র্যাট আসতে পারে, অর্থমন্ত্রীও টেকনোক্র্যাট আসতে পারে। তো এইটা যদি দুইটা আসে তা সেক্ষেত্রে দুইটা তো বড় ধরনের চমক থাকবে। আমরা রেজা কিবরিয়ার কথা শুনছিলাম যে হতে পারে, কারণ রেজা কিবরিয়া অর্থনীতি তো হ্যাঁ, এবং এবং very বিশ্ব ব্যাংকে অভিজ্ঞ। কাজ এই করছে, মুহূর্তে আমাদের তার ডিপ্লোমেসিটা ইয়ে আসলে আছে। যেদিকে মানে হেলে আছে, রেজা কিবরিয়া ওই কেন্দ্রিক অর্থ সেটি ইয়েই করে। দেখার বিষয়। আমার মনে হয় খুব বেশি দেশের মানুষকে অপেক্ষা করতে হবে না, খুব অল্প সময়ের মধ্যেই তারা জানতে পারবে। জি। এবং আমরা চাই একটা কার্যকর মন্ত্রী পরিষদ হবে, একটা কার্যকর সরকার হবে, যারা বিগত বছরগুলোর যে
না, এটা তো নিঃসন্দেহে আমরা চাই না আমাদের সরকারটা কার্যকর হবেই, আমরা ইনশাআল্লাহ। এইভাবেই এগোতে চাই। আম, যে যে ভোটের মাধ্যমে এই সরকার গঠিত হলো, সেখানে জনতার রায় যে প্রধানমন্ত্রীকে আগের দিন যিনি বিএনপির চেয়ারম্যানের জায়গায় ছিলেন তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এবং জনতার রায় একজন মানুষকে যে শক্তি দেয় সেই শক্তি কিন্তু তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আমরা শুভকামনা রইল আমাদের নেতা মানে বাংলাদেশের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের নেতা তারেক রহমানের প্রতি আমরা শুভকামনা জানাই, শ্যাডো প্রাইম মিনিস্টার ডাক্তার শফিকুর রহমানের প্রতি, এবং আমরা আশা করব যে নিশ্চয়ই তিনি সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে দক্ষ এবং সর্বত উপায়ে তিনি দেশপ্রেমিক, যে এরকম লোকই আমাদের সরকারের মধ্যে কাজ করবে। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার।